নমস্কার। স্ত্রীর চক্রান্তেই স্বামী খুন বলে অভিযোগ, সেটাও আবার ঘটেছে হানিমুনেই। খুবই চাঞ্চল্যকর ব্যাপার এবং খুবই মর্মান্তিক ব্যাপারও। কিন্তু তারপরেই ঝাঁপিয়ে পড়েছে মিডিয়া এবং মিডিয়ার চোটে কেসটা পুরোটাই সার্কাসে পরিণত হয়ে গেছে, যেন জটায়ুর নভেল হানিমুনে হাহাকার। তো কোনো কাগজ লিখছে যে রামদা, যেটা দিয়ে খুন করা হয়েছিল, সেটা কেনা হয়েছিল ইন্টারনেটে। কেউ বলছে না না, ওটা ইন্টারনেট থেকে নয়, আসলে স্টেশন থেকে কেনা হয়েছে। কেউ বলেছিল যে গুন্ডাদের সঙ্গে ট্রেনে উঠেছিল সোনাম, আর কেউ বলছে না, মোটেই না, একেবারেই না, ওরা পরে এসেছিল ইঁদুরের মতো বা পিঁপড়ের মতো পিলপিল করে, তারপর পাশে গোপনে ঢুকে পড়ে অন্য একটা হোটেলে। কেউ আবার শারীরিক সম্পর্ক হয়েছিল না হয়নি, এ নিয়ে নানা রকম গূঢ় তত্ত্ব আলোচনা করছে। তো একটা নিজস্ব সংবাদদাতার প্রতিবেদনে পড়লাম একদিন আগে যে ঠিক এরকম, আমি কোট করছি, যে চেরাপুঞ্জিতে 3 খুনির সামনে দাঁড়ানো হতভম্ব স্বামী, স্ত্রীর নির্দেশ মারো ওকে। তো ব্যাপারটা অসম্ভব কিছু না, খুন জখম হলে এরকম ঘটনা ঘটে থাকতেই পারে। কিন্তু পড়লেই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে উনি না হয়, স্ত্রী না হয় সিনেমার মতো দাঁড়িয়ে বললেন এবার ওকে মারো, তারপর খুন হয়ে গেল। কিন্তু আপনি, যিনি সাংবাদিক, তিনি জানলেন কি করে? স্ত্রী নির্দেশ দিচ্ছিলেন আর আপনি কি সোনা মুখ করে পাশে দাঁড়িয়েছিলেন? ওই খবর, তথাকথিত খবরের নিচে আবার লেখা আছে সূত্র, সেই ভয়ঙ্কর সূত্র যা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখে আসছি, বিভিন্ন সময়ে দেখে আসছি। সেই রিয়া চক্রবর্তী হোক, আরজি কর কাণ্ড হোক, তারপর যেখানেই হোক, যে এই সূত্র যা যা খবর দিচ্ছে, এমনকি পাকিস্তান আক্রমণের সময়ও যা যা গল্প বানানো হবে সবই চালানো হচ্ছে সূত্রের নাম দিয়ে, সবই সূত্রের অ্যাকাউন্টে। তো এখানেও সেই সূত্র। তো ফলে প্রশ্নটা থেকেই যায় যে স্ত্রী নির্দেশ দিচ্ছিল আর আপনি কি সোনামুখ করে পাশে দাঁড়িয়ে শুনছিলেন? তো এ পর্যন্ত তবু ভালো ছিল। তারপরে এলো আরও ভয়ালো ভয়ঙ্কর ব্যাপার। শুধু ভয়ালো ভয়ঙ্কর নয়, অতি প্রাকৃতিক অলৌকিক ব্যাপার। অলৌকিক পদ্ধতিতে রহস্যের সমাধান। ফেলুদা, আপনাদের সন্তু কাকাবাবু, সবাই এতে ফেল করে যাবে। এমনকি যদি সৃজিতবাবু সিনেমাটা বানান তাহলেও ফেল করে যাবে। তো তার সিনেমা নানা রকম ভয়ানক ঘটনার জন্য বিখ্যাত, আপনারা জানেন, কিন্তু তিনিও এত দূর যেতে পারবেন না। তো কীরকম সেটা না, এর আগে আমরা ইউটিউবে দেখেছি যে কে যেন একজন প্ল্যান চেট করে তিলোত্তমার খুনিকে ধরে ফেলেছিলেন। সেই নিয়ে কি ওই ব্যাপার মিলিয়ন ভিউ, এবং তার সাবস্ক্রাইবার যে কোথায় গিয়ে পৌঁছলো তার কোনো ঠিক ঠিকানা নেই। এছাড়া সুশান্ত সিং রাজপুতের কেস তার কিছুদিন আগে ঘটেছিল, আমরা সেটাও জানি, যে সেই কেসটা যে পুরোটাই হয়েছিল রিয়ার কালা জাদুতে। এ নিয়ে এখন আর আমাদের কোনো সন্দেহ নেই সোশ্যাল মিডিয়ার চক্করে। তো বাংলার যে সব মেয়ে কালা জাদু জানে সেটাও আমরা জেনে ফেলেছি, এবং এই নিয়ে আমরা একটা গান টানও বানিয়েছিলাম মজা করে, সেটা আমাদের চ্যানেলে দেখতে পারেন। তো এইসবে কালা জাদুর ভয়ে যদি বিহারিরা বাংলায় এরপর থেকে কম আসতো তো বাঁচা যেত, কিন্তু সেটা হয়নি। কিন্তু সে অন্য প্রসঙ্গ। যেখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই সমস্ত ছিল সমাজ মাধ্যমে। এবার পড়লাম একটা খবর, এবং আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমি স্ক্রিনশট দেবো, যে সত্যি সত্যি পড়লাম যে ওই দম্পতি, অভিশপ্ত দম্পতি সোনম আর রাজা, নাকি কোট আনকোট মাঙ্গলিক ছিলেন। এবার এই মাঙ্গলিক শব্দটা আমার ঠিক জানা ছিল না, শুনিনি তা না, এর আগে কোথাও শুনেছি সিরিয়াল এই হবে, এবং খুব সম্ভবত হিন্দি সিরিয়াল থেকে ওভারহিয়ার করেছি, এরকম কিছু একটা হবে। তো জ্যোতিষের সঙ্গে এর একটা যোগ আছে সেটা জানা ছিল, বিলক্ষণ জানা ছিল, কিন্তু ঠিক কি মানে জানতাম না। তো এই খবরটা, তথাকথিত খবরটা পড়ে ফেললে এক ঢিলে 2 পাখি মারা হয়ে গেল। তো জানা গেল যে জন্মছকে কোথায় যেন মঙ্গল নাচলে তাকে মাঙ্গলিক বলা হয়। অক্ষরেখা, দ্রাঘিমা রেখায় একটা নির্দিষ্ট জায়গা হলে তাকে মঙ্গোলিয়া বলা হয়, আর জন্মছকে কোথাও একটা মঙ্গল যদি নাচানাচি করে তাহলে তাকে মাঙ্গলিক বলা হয়। এবং এই মঙ্গল আমাদের চেনা মঙ্গল নয়, এই মঙ্গল হচ্ছে আজ মঙ্গলবার পাড়ায় জঙ্গল সাফ করার দিন, অর্থাৎ কিনা খুব অমঙ্গলজনক জিনিস। মঙ্গল বাংলায় ভালো কথা, কিন্তু জ্যোতিষের মঙ্গল একটা খুব বিতিকিচ্ছিরি ব্যাপার, সেটাও আমি জানলাম। তো সেটারও এটার সঙ্গে যে রিলেটেড নিউজ, যে সম্পর্কিত খবর ছিল, সেটা পড়ে জানা গেল যে এটা থেকে মুক্তি পাওয়া একেবারেই সহজ নয়। এই অমঙ্গল থেকে খুব কঠিন। তখন পরতে হবে নির্দিষ্ট রঙের জামা, তবেই হয়তো বাঁচলেও বাঁচা যেতে পারে মঙ্গলের অমঙ্গল থেকে। তো এই সোনম রাজা, আপনারা জানেন যে এরা গোবলায় থেকে এসেছেন, এরা মধ্যপ্রদেশের লোক। এদের কথাবার্তাও আমি শুনেছি, এদের নয়, এদের বাবা মার কথাবার্তাও আমি শুনেছি। তো আমার যথেষ্ট সন্দেহ আছে এরা বেশ শোভন, সুন্দর, নির্দিষ্ট রঙের জামা পরে ঘুরছিলেন কিনা। তা আমার ধারণা, ব্যক্তিগতভাবে ধারণা, সূত্রের খবর নয়, কিন্তু আমার কোনো সূত্র নেই। তো আমার ধারণা যে এরা নিশ্চয়ই বিচ্ছিরি ক্যাটক্যাটে রঙের জামা পরে ঘুরেছেন,
ব্যাস আর কোনো রক্ষে নেই, ওখানেই ঝপ করে মাঙ্গলিক হয়ে গেছে। মাঙ্গলিক বা মঙ্গোলিয়া যাই বলুন, মাঙ্গলিক, টিউবেলিক, টায়ার পাংচার, কেস খতম, একদম ওপেন অ্যান্ড শাট। এই যে মঙ্গলের চক্রান্তে পুরো ব্যাপারটা হয়েছে, এ নিয়ে আর আমাদের কোনো সন্দেহ নেই। তো এ তো গেল অলৌকিকের কথা। মিডিয়া যদি এতেই ছেড়ে দিত তাহলে তো আর তারা গদি মিডিয়া হতো না। তো যেহেতু তা হয়নি, তো এখনও লোকে খবরটা খাচ্ছে। এবার যেটা হবে, যদি অন্য কিছু না চলে আসে, এর মধ্যে এটা বিমান দুর্ঘটনা এসে গেছে, কিন্তু মনে হয় না সেটা অত বড় বিরাট প্রচার পাবে। তো এইবার যেটা হবে যে কচলে কচলে তেতো করে ফেলতে হবে একদম। তো এর আগে এর উদাহরণ আমরা দেখেছি, শ্রীদেবী যখন বাথটবে শুয়ে মারা গিয়েছিলেন। তো আমি এটা যখন সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম সুনন্দা পুষ্কর, কোনো এক কারণে আমার মাথায় ঘুরছিল সুনন্দা পুষ্করও বাথটবে শুয়ে মারা গিয়েছিলেন, কিন্তু অনেকে ভুলটা ধরিয়ে দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। তো যাই হোক, তো এর আগে যখন আমি ভুল বলছি, শ্রীদেবী বাথটবে শুয়ে মারা গিয়েছিলেন, আপনাদের সেই ঘটনা মনে থাকবে, দুর্ভাগ্যজনক মৃত্যু। কিন্তু তারপরে একইভাবে ব্যাপারটাকে সার্কাসে পরিণত করে ফেলেছিলেন সাংবাদিকরা। এক টিভি সাংবাদিক, তাকে দেখেছিলাম যে মাইক নিয়ে, হাতে মাইক্রোফোন নিয়ে সোজা বাথটবে শুয়ে পড়লেন এবং ওখান থেকেই চিৎকার করছিলেন যে এইখানেই মারা গেছেন সুনন্দা পুষ্কর। তো দেখে শুনে আমার ভয় করছিল যে এবার হয়তো ওনারা বাথটবে জল ছেড়ে দেবেন, তারপর উনি সেই জলে ডুবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এবং সেটা এমনি এমনি নয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে শেষ কথাটা বলে যাবেন, এইভাবেই কিন্তু মারা গিয়েছিলেন সুমন বলে তারপরই ফোঁস এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এবং সব শেষ হয়ে গেল। সাংবাদিকতার ইতিহাসে সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, সেটা হয়নি। আমাদের সৌভাগ্য, গদি মিডিয়ার সৌভাগ্য এবং পৃথিবীর সমস্ত মানুষের সৌভাগ্য, সেটা হয়নি। তো এটা তো একটা ঘটনা নয়, এরকম আরও ঘটনা ঘটেছে। ধরুন ইন্দ্রাণী মুখার্জি সিনাবোরা কেস, যেটা আপনারা জানেন, সেখানে আবার সম্পূর্ণ অন্য ব্যাপার হয়েছিল। সেখানে যা যা রোমহর্ষক খবর বেরিয়েছিল, খবর তো একটা না, খবরের রাশি 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 ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। তো সেরকম রাশি রাশি খবর চারদিকে উড়ে বেরিয়েছিল। সেই খবর, তথাকথিত খবর পড়ে কে যে কার বাবা, কে যে কার বোন, বোঝার কোনো উপায় ছিল না। আজ অবধি আমি বুঝতে পারিনি, কারণ এটা বোঝা মুশকিল শুধু নয়, একেবারে অসম্ভব। তো কখনো বোন হয়ে যাচ্ছে মেয়ে, কখনো বাবা হয়ে যাচ্ছে নাতনিরও বাবা, পুরো যেন মিউজিক্যাল চেয়ার। তো এর মধ্যে সুখের কথা এই যে এই সমস্ত খবরগুলো শুধু খবরই ছিল, এর আর ভিজুয়াল দেখানো যায়নি টিভিতে। টেকনোলজি অতটা এগোয়নি, তখনও এআই আসেনি। তাছাড়া এরা একটা বড় সমস্যাও ছিল যে বাচ্চার জন্ম রহস্য, কে কার বাবা ইত্যাদি টিভিতে দেখাতে গেলে সংস্কারীরা, যারা ওই টিভি চ্যানেলগুলো চালান, গদি চ্যানেলের যারা বাবা, তারাই এই ব্যাপারটাকে ব্যান করে দিতে পারেন। তো এটাও বলে রাখা ভালো যে কেস এখনও চলছে। ওই রোমহর্ষক খবর থেকে কিচ্ছু প্রমাণিত হয়নি, এখনও কিছু প্রমাণিত হয়নি। এবং অভিযুক্ত যিনি ইন্দ্রাণী মুখার্জি, তিনি জামিনে বাইরে আছেন, এবং তারপরও কেসের অগ্রগতি চলছে। তিনি একটা বইও লিখেছেন, কিন্তু তাতে আর কারো কোনো আগ্রহ নেই। সাংবাদিকরা তো লাফিয়ে লাফিয়ে চলেন। তাদের যে পিতা আছেন, গদি মিডিয়ার যে পিতা, তাদের যে আরাধ্য দেবতা, সেই পোড়ার মুখোর মতো করে তারা লাফিয়ে লাফিয়ে একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে চলে যান। এখন ওখান থেকে লাফিয়ে আরও কত দূরে যে চলে গেছেন তার ঠিক নেই। রিয়া চক্রবর্তী পেরিয়ে গেছে, অভয়া হয়ে এখন সোনামে ঢুকে পড়েছেন। ফলে ইন্দ্রাণী মুখার্জিকে নিয়ে আপনারা আর কোনো খবর পাবেন না। এইটা হচ্ছে চরিত্র, যেভাবে মিডিয়া লাফিয়ে লাফিয়ে চলে, প্রচণ্ড সেন্সেশন তৈরি করে, এবং তারপর তাদের আর কোনো পাত্তা পাওয়া যায় না। তো এই যে সেন্সেশন তৈরি করে বললাম, এটা শুধু সাংবাদিকদের একার কৃতিত্ব নয়, তারা শুধু একা নেই, এরপর আছেন সুগ্রীব দোসর, অর্থাৎ কিনা বিশেষজ্ঞরা। তো এরকম একটা মর্মান্তিক কিছু ঘটলেই আপনারা সবাই জানেন যে টিভি আর কাগজে দল বেঁধে পিল পিল করে চলে আসেন বিখ্যাত সাইকোলজিস্টরা, একদম পিল পিল করে। তারা গুচ্ছের ভাট দেন, সমাজ কোথায় যাচ্ছে, গোল্লায় যাচ্ছে, মানুষ কীরকম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অবক্ষয় চূড়ান্ত চারদিকে, সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব তার কোনো শেষ নেই এইসব। তো সেসব কিছু কথা খাঁটি, কিছু কথা ভুল, কিছু কথা ভাট, তাতে কোনো দোষ নেই, কারণ ভাট তো সবাই দেয়, এই আমিও দিচ্ছি, আপনারা শুনছেন, তাতে পৃথিবীর কারো কোনো ক্ষতি হয় না। কিন্তু সমস্যাটা হলো এই যে এরপরেই তারা আবার চলে আসেন বিষয়বস্তুতে। তো ওই যে খবরগুলো, যেগুলোর কথা বললাম, তথাকথিত খবর যেগুলো ইন্টারনেটে এবং মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছেন, সেই সমস্ত খবরগুলো দেখে ডায়াগনোসিস করে ফেললেন রোগের। এবং আশ্চর্য ব্যাপার হলো যে খবরগুলো নিয়ে তাদের কোনো বিস্ময় জাগে না। তো সে অতি ভয়ানক ব্যাপার হয় ডায়াগনোসিসগুলো। খবরের যা চরিত্র, তাদের রোগ নির্ণয়ও সেরকমই হবেন। কেউ বলেন যে এই যে কাণ্ডটা ঘটিয়েছে এর অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে,
কেউ বলেন এদেরকে আমরা বলি সোশিওপ্যাথ। শুনলে সবাই মনে হয় খনার বাবা। খনা কেন? না, এদের তো রোগীর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, ওই খবর, তথাকথিত খবর, এইগুলো দেখেই ওরা বুঝে পেলেন কি হয়েছে। এটাকে বলা যেতে পারে স্রেফ হাত গুনেই সাইকো অ্যানালিসিস করা। তো এরা কোথা থেকে সাইকোলজির ডিগ্রি বাগিয়েছেন কে জানে, বলা খুব শক্ত। যে ওই খবরগুলো দেখে রোগ নির্ণয় করে ফেলেন, এবং তার থেকেও কঠিন যে ব্যাপার, এদের সাধারণ বুদ্ধিটি কোন জায়গায় বোঝা ভারী মুশকিল, যে ওই তথাকথিত খবরগুলো দেখে এদের বিশেষ কোনো সন্দেহ হয় না, ওর ওপরেই এরা সাইকোলজির স্টিম রোলার চালিয়ে দেয় এবং তারপর আউটপুট বেরোয়। তো গার্বেজ যদি ঢোকে ইনপুট সিস্টেমে, সিস্টেম যতই ভালো হোক, ভালো কিনা আমার সন্দেহ আছে, আউটপুট যে গার্বেজ হবে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো এদেরও তাই হয়। তো এদের যা অবস্থা এখন দেখা যাচ্ছে যে এদের কাছে লোকের রোগ নির্ণয় করার জন্য আর কাছে যাওয়ার দরকার নেই। দূর থেকে দেখে যদি কোনো পাড়ার লোক বলে দেয় অমুক কিন্তু অমুক করছে, অমুকের কিন্তু চুরি করার অভ্যেস আছে, অমুক কিন্তু নাগাড়ে মিথ্যে কথা বলে, এবার শুনে ওনারা সমাধান করে ফেলতে পারেন। রোগ নির্ণয় তো করতেই পারেন সমাধান না করলেও। তো এইটা যারা করতে পারেন তারা হচ্ছেন হয় ভগবান, নইলে তাদের আইকিউ কোন জায়গায় বলা ভারী মুশকিল। আর যারা এসব জানার পরেও, সব কিছুর পরেও এদের চেম্বারে যান রোগ নির্ণয়ের জন্য, তাদের জন্য আপাতত শুভ কামনা করা ছাড়া আর কোনো গতি নেই। সত্যি কথা বলতে কি, আমার ব্যক্তিগত ধারণা, এইভাবে চিকিৎসার থেকে মাঙ্গলিক, এই যে মাঙ্গলিক খবরটা বেরিয়েছে, যে মাঙ্গলিক টাঙ্গলিক এগুলো মেনে নেওয়া ঢের ভালো। এবং আপনারা যদি ভাবেন যে এতেই শেষ, তা নয়, কিন্তু একেবারেই তা নয়, কারণ এখানেই রক্ষে নেই। এরপরে আবার আসেন সর্বগটে কাঁঠালি কলা প্রাক্তন সেনা বা পুলিশরা। তো এরা যেটা করেন, এদেরও অলৌকিক প্রতিভা আছে। এরা টিভিতেই কেসটা পুরো সাল্টে দেন, তাও আবার এমনকি কেসের ডায়েরি সেটা একটুও না দেখেই এরা পরিষ্কার বলে দেন কেন ক্রাইম হলো, ঠিক কি মোটিভ ছিল, সমাজ গোল্লায় যাচ্ছে, সেই সমস্ত ভাট তো সঙ্গে থাকেই। তো এরকম কোথায় গেছে এর আগে? তো শুধু ক্রিমিনোলজি নয়, এরা হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছুতেই ভয়ঙ্কর পণ্ডিত, সমস্ত কিছু নখদর্পণে। কিন্তু আমার পাপি মন এইদেরকে দেখলেও একটা জিনিস জানতে ইচ্ছে করে, যে এরা কি কর্মজীবনেও এইভাবেই তদন্ত করতেন, কেস ডায়েরি না দেখে মিডিয়ার রিপোর্টের উপর ভিত্তি করে? তো তাই যদি করে থাকেন, আশা করি নয়, যদি করে থাকেন, তো সেই কথা ভেবে, সেই আশঙ্কা মাথায় আসায় যে বেচারিটা জেল খাটছে এদের তদন্তের ফলে, তাদের জন্য সত্যি সত্যি একদম আন্তরিকভাবে প্রচণ্ড দুঃখ হয়। তো তাও কপাল ভালো যে কোনো প্রাক্তন বিচারক চলে আসেন না টিভিতে। তারা এলে যে কী হতো বলা খুব কঠিন। একবারই একজন এসেছিলেন, তাকে আমিও দেখেছিলাম, আপনারাও দেখেছিলেন। তার আইকিউয়ের যা নমুনা দেখেছিলাম, তাকে দেখে মনে হয়েছিল পুরো মিনিস্টার ফাটাকেষ্ট, যেন সিনেমা করছেন। তাও সব সিনেমা নয়, জনপ্রিয় সিনেমা যেখানে অলিক জিনিসপত্র ভর্তি হয়ে থাকে, সেরকম সিনেমা করছেন। তো তার যদি নিজের সম্পর্কে এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে এইরকম ধারণা হয়ে থাকে এবং আইকিউয়ের এই মাত্রা দেখা যায়, বাকি আরও 5 জনকে যদি এরকম দেখতাম প্রাক্তন বিচারপতি, সেসব হলে স্রেফ ফ্রাস্ট্রেশনে মরে যাওয়া ছাড়া কোনো উপায় হতো না। এবং সেক্ষেত্রে আবার আমাকে নিয়ে খবর বেরোতো, কী খবর বেরোতো ভগবান জানে। এবার টিভি চ্যানেলে হই হই পড়ে যেত, খবরের কাগজে বেরোতো যে ফ্রাস্ট্রেশনে মৃত্যু, ইনি ছিলেন মাঙ্গলিক। তো সে হয়নি, আমি বেঁচে গেছি। আর আরও গাদা গাদা বিচারকরা এসে উপস্থিত হয়নি। এটা একদম এটা মন্দের ভালো। তো এতগুলো কথা যে কারণে বললাম, সে কারণটা একটাই, যে গণমাধ্যমকে আমরা বলে থাকি সমাজের দর্পণ। তো এই রকম এক একটা কেস যদি আপনি অনুসরণ করেন, সেটা খুন হোক, জখম হোক, পাকিস্তানে হামলা হোক, যা খুশি হোক, দেখবেন এই দর্পণ একদম নিখুঁতভাবে কাজ করছে। চতুর্থ স্তম্ভ একদম কুতুব মিনারের মতো খাড়া হয়ে আছে। তো কেন দর্পণ ঠিক কাজ করছে? কারণ কাদের মধ্যে কোন রাজত্বে বসবাস করছি, এই একটা খবর দেখলেই, একটা খবরের ধারাবাহিক বিবরণ দেখলেই একদম 100% পরিষ্কার হয়ে যায়। এই একটা মাত্র কেস দেখলে, সবটা দেখার দরকার নেই। দ্বিতীয় কোনো কেস, তৃতীয় কোনো কেস দেখার আদৌ দরকার নেই। একটা জিনিস দেখলেই আপনি বুঝতে পারবেন সমাজের দর্পণ, সমাজের অবস্থাটা ঠিক কী দেখাচ্ছে। তো সমাজের যদি এই অবস্থা হয়, তাহলে সমাজের হাত থেকে কে রক্ষা করবেন ঠিক জানা নেই। সম্ভবত আমরা সবাই মাঙ্গলিক। তো টিভিতে এই ধরনের জিনিসপত্র চলবে, এই ধরনের খবর এলে আমরা ওই ধরনের প্রতিবেদন করব, আপনাদের দেখাবো, মাঙ্গলিক হই বা না হই। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই আমাদের সাইটে লিখবেন।
কারণ আমাদের এই আদান প্রদানের মাধ্যমে এই যে একচেটিয়া তৈরি করেছে মিডিয়া, তারা যা খুশি বলে যাচ্ছে, যা খুশি লিখে যাচ্ছে, কোনো কাণ্ডজ্ঞানের বালাই নেই, এইটার একটা চেক অ্যান্ড ব্যালেন্স আমরা তৈরি করতে পারি। এটাই এই মুহূর্তের একটা বড় কাজ বলে আমার মনে হয়। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।